আচ্ছা, নমস্কার স্যার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের পড়াটা শুরু করে দিই। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিকস যেটা হচ্ছে সেটা হচ্ছে সবাই একটু খেয়াল করবেন। ওটা হচ্ছে কি স্যার, আমাদের আজকের যে টপিকসটা মেইন সেটা হচ্ছে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি। ওকে, তাহলে হচ্ছে যে অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি। ওকে, আমরা আজকে কি দ্বিপদীর সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে স্যার, তাহলে আমরা হচ্ছে যে কি সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এখন ব্যাপারটা হচ্ছে, অথবা আমরা এটাকে যেটা বলতে পারি ওটা হচ্ছে যে কি ইনফিনিট বাইনোমিয়াল এক্সপানশন। ওকে, তাহলে এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন স্যার। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যেমন ধরেন যদি আমাদের মনে করেন, সবাই একটা বিষয় দেখেন, ধরেন 1+x⁴n, এনটা যদি স্বাভাবিক সংখ্যা হয়, এনটা যদি কি হয় স্যার, স্বাভাবিক সংখ্যা হয়। ওকে, তো এন যদি স্বাভাবিক সংখ্যা হয় সেক্ষেত্রে হচ্ছে কি, ধরেন আমরা এন এর মান যদি মনে করেন 2 বসাই, এন এর মান 2 বসালে আমরা কত পাচ্ছি, 1+2x প্লাস কত x²। এক্ষেত্রে আমরা কয়টা পদ পাচ্ছি, 3টা পদ পাচ্ছি। এক্ষেত্রে আমরা কতটা পদ পাচ্ছি স্যার, 3টা পদ পাচ্ছি। ঠিক আছে স্যার, তো 3টা পদ আসলে আমরা কিভাবে পাচ্ছি, প্রথম হচ্ছে যে কি, আসলে এটার যদি আমরা বিস্তৃতিটা করি তাহলে আমাদের প্রথম হচ্ছে যে কি nc0, এরপর হচ্ছে কত x⁴0, nc1 x⁴1, nc2, এরপর হচ্ছে কত স্যার কত 2। তাহলে এখন কথা হচ্ছে যে n এর মানটা হচ্ছে কত স্যার 2। তাহলে এখানে হচ্ছে কত 2c0, এখানে হচ্ছে কত 2c1, এখানে হচ্ছে কত 2c কত 2। তাহলে n এর মান 2 এর জন্য। ওকে, তাহলে সবাই একটা বিষয় একটু খেয়াল করেন। তাহলে এখন এখান থেকে আমরা কত পাচ্ছি স্যার, 1 পাচ্ছি। এরপর 2c1 মানে কত 2 ইন্টু কত x, তারপর 2c2 মানে কত 1 ইন্টু কত x²। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি স্যার, আসলে যে দেখা যায় এনটা যখন স্বাভাবিক সংখ্যার অধীনে থাকে, সবাই একটু খেয়াল করবেন স্যার, কনসেপ্টটা কি আসলে আমাদের যে অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি, এই জিনিসটা কি, এনটা যখন স্বাভাবিক সংখ্যার অধীনে থাকে তখন বিস্তৃতির পদ সংখ্যা কিন্তু সসীম হয়। বিস্তৃতির পদ সংখ্যা তখন কি হয়, সসীম হয়, কারণ শেষ পদ আমরা জেনে যাই। ওকে, তাহলে কি বললাম স্যার, এনটা যখন কি থাকে স্যার, এনটা পাওয়ারটা যখন অর্থাৎ ঘাতটা যখন কি থাকে, স্বাভাবিক সংখ্যার অধীনে থাকে, তখন কি বিস্তৃতির পদ সংখ্যা কি হয় স্যার, সসীম হয়। ধারাটা, বিস্তৃতির যে ধারাটা পাই আমরা, ওটা কি সসীম ধারায় থাকে। ওকে, তো এখন কথা হচ্ছে যে সসীম ধারায় কেন থাকে। তাহলে একটা বিষয় খেয়াল করেন স্যার সবাই, আমরা কি জানি 1+x⁴ কত n, এটা সমান আমরা কত লিখতে পারি, nc0 x⁴0, nc1 x⁴1, nc2 x⁴ কত 2, nc3 x⁴ কত 3, এরকম গিয়ে সবার লাস্টে কত ncn কত x⁴ কত n। স্টপ, ধারা শেষ এখানে। কখন, এনটা যখন কি স্বাভাবিক সংখ্যার অধীনে থাকে। তো বিষয়টা তখন কি দাঁড়ায়, যেমন ধরেন আমি যদি একটা nc2 বলি, nc2 মানে কত n ইন্টু n-1 ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল বা 2। ncn মানে হচ্ছে কি স্যার, ncn কি, তাহলে ncn কি, ncn হচ্ছে কত n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস কত n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে স্যার, তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, আসলে এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কি, যখন এনটা যখন আমাদের কি থাকে স্যার, এনটা যখন কি স্বাভাবিক সংখ্যার অধীনে থাকে, দেখা যায় যে সবার লাস্টের পদে গিয়ে কি আসলে n-n হয়ে যাচ্ছে, n- কি হয়ে যাচ্ছে, n হয়ে যাচ্ছে, যে তখন 0 হয়ে যাচ্ছে, এটা উপরে নিচে, এটা 0 হয়ে যাচ্ছে, উপরে নিচে ক্যান্সেল হয়ে কি লাস্ট পদ 1 হয়ে যাচ্ছে ncn। বাট এখন কথাটা হচ্ছে যে এই এনটা যদি কি স্বাভাবিক সংখ্যার অধীনে না থাকে, এনটা যদি কি না থাকে স্যার, স্বাভাবিক সংখ্যার অধীনে না থাকে, তাহলে একটা বিষয় সবাই খেয়াল করবেন, মনে করেন এনটা হচ্ছে মূলদ সংখ্যার অধীনে, এনটা হচ্ছে যে কি মূলদ সংখ্যার অধীনে, এবং এনটা হচ্ছে যে কি স্বাভাবিক সংখ্যার অধীনে নয়। যদি এই কন্ডিশনটা যদি আমরা অ্যাপ্লাই করি, খেয়াল করেন, মূলদ সংখ্যার মধ্যে কি কি থাকতে পারে, পূর্ণ সংখ্যা থাকে, দশমিক সংখ্যা থাকে, ঠিক আছে, ভগ্নাংশ যেগুলো থাকে ওগুলো। তো পূর্ণ সংখ্যার মধ্যে কি কি হয় স্যার,
পূর্ণ সংখ্যার মধ্যে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, যেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতেছি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকে, আরেকটা হচ্ছে কি জিরো থাকে। ওকে, তো জিরো যদি পাওয়ারে যায় তাহলে তো 1 হয়ে যাচ্ছে, ওটার কোনো বিস্তৃতির কিছু নাই। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বলতেছি সেটা হচ্ছে যে কি, যখন আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ, অর্থাৎ এন হচ্ছে যে কি কিউ এর অধীনে থাকবে, এটা সবসময় খেয়াল রাখবেন স্যার, সবসময় খেয়াল রাখবেন। অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি কখন হবে, যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালে কখনো জিজ্ঞেস করে যে দ্বিপদী বিস্তৃতি অসীম ধারায় কখন হয়, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা কখন সসীম হয় না, কখন সসীম হয় না, কি বলবেন? এনটা পাওয়ারটা কি মূলদ সংখ্যার অধীনে থাকবে, কিন্তু স্বাভাবিক সংখ্যার অধীনে থাকবে না। কারণ যেই মাত্র পাওয়ার স্বাভাবিক সংখ্যার অধীনে এসে যাবে, পদ সংখ্যা সীমাবদ্ধ। যেমন এন এর মান যদি 10 হয় তাহলে 11টা পদ থাকবে, এন এর মান যদি 50 হয় তাহলে 51টা পদ থাকবে, এন এর মান যদি 100 হয় তাহলে 101টা পদ থাকবে, একটা বেশি থাকবে। বাট যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বাদ দিয়ে অন্য যে কোনো রেশনাল নাম্বার যদি হয়, অন্য যে কোনো মূলদ সংখ্যা যদি হয়, যেমন অন্য মূলদ সংখ্যা কি কি স্যার, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ, এগুলো যদি হয় এন এর মান, তখন দ্বিপদীর পদ সংখ্যা আর সসীম থাকবে না, তখন পদ সংখ্যা কি হয়ে যাবে স্যার, অসীম হয়ে যাবে। তখন পদ সংখ্যা কি হয়ে যাবে স্যার, অসীম হয়ে যাবে। এটা মনে রাখবেন। কি বলছি স্যার আমি, দ্বিপদীর পদ সংখ্যা কখন সসীম হয়, যখন এন এর মানটা স্বাভাবিক সংখ্যার অধীনে থাকবে, যখন পাওয়ারটা কি থাকবে স্যার, স্বাভাবিক সংখ্যার অধীনে থাকবে। আর দ্বিপদীর পদ সংখ্যা কখন সসীম হবে না, যখন এন এর মানটা কি স্বাভাবিক সংখ্যার ছাড়া অন্য যে কোনো মূলদ সংখ্যা হবে। অন্য মূলদ সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা বাদ দিলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে যে কি ভগ্নাংশ। ওকে, ভগ্নাংশটা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। বাট কথা হচ্ছে যে এন এর বিস্তৃতির পদ সংখ্যা কখন সসীম হয়, কখন অসীম হয়, এটা আপনাদেরকে জিজ্ঞেস করবে প্র্যাকটিক্যালে। তো তখন আপনারা সহজ ভাষায় কি বলবেন এক লাইনে, যে স্যার ব্যাপারটা হচ্ছে যে স্যার কি, যে আপনারা বলবেন কি বিস্তৃতির পদ সংখ্যা সসীম কখন হবে, যখন এন এর মানটা কি স্বাভাবিক সংখ্যার অধীনে থাকবে, আর বিস্তৃতির পদ সংখ্যাটা কি অসীম কখন হবে, যখন এন এর মানটা কি স্বাভাবিক সংখ্যা বাদ দিয়ে অন্য মূলদ সংখ্যার অধীনে থাকবে। ঠিক আছে স্যার, তাহলে এটা মনে রাখবেন সবাই। তো এখন সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, আমরা যখন দ্বিপদীর পদগুলো যখন চিন্তা করতেছি, সবাই একটু দেখেন, আমরা যখন দ্বিপদীর পদগুলো চিন্তা করতেছি, তো তখন হচ্ছে যে কি আসলে এখানে আমরা কি লিখি স্যার, এটা হচ্ছে যে কত 1, এটা হচ্ছে যে কত nx, এরপর হচ্ছে যে কত nc2 কত n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার। তো এভাবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল কত এক্স কিউব। তো এখন কথা হচ্ছে যে কি এভাবে করে চলে যায় এটা। তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে যখন n এর মানটা, স্যার সবাই একটু চিন্তা করেন, n এর মানটা মনে করেন, n এর মানটা মনে করেন ঋণাত্মক, n এর মানটা মনে করেন ভগ্নাংশ। একটা জিনিস চিন্তা করেন তো স্যার, এগুলো কোত্থেকে আসছিল, এটা কোত্থেকে আসছিল, এনসিআর থেকে আসছিল না স্যার? এনসিআর কি ছিল স্যার, এনসিআর কি n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে নিয়ে গঠিত কি সমাবেশ সংখ্যা। তো n এর মান যদি ভগ্নাংশ বা দশমিক হয়, আপনার কাছে কখনো কি এই -5টা বস্তু থেকে আপনি কি একটা বস্তু নিতে পারবেন? -5টা বস্তু থেকে একটা বস্তু নেওয়া যাবে। আমি যদি n এর মানটা যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাউন্ট করি, হবে এটা কখনো, এটা হবে, এটা অ্যাপ্লাই করা যাবে, এনসিআর এর কনসেপ্ট অ্যাপ্লাই করা যাবে? এনসিআর কখন হয়, স্বাভাবিক সংখ্যাগুলোর জন্যই তো হবে। যেমন আমি কি বলতে পারবো, আমার কাছে হাফটা বস্তু আছে, আমি ওখান থেকে একটা বস্তু নিব, বা 1/4টা বস্তু নিব, এটা হবে কখনো? এরকম হবে না। ঠিক আছে স্যার, তো তখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কি স্যার, যখন n এর মান, যখন আমি যেগুলো বলতেছি স্যার এগুলো সব মনে রাখবেন, যখন n এর মান স্বাভাবিক পূর্ণ সংখ্যা বাদ দিয়ে অন্য যে কোনো মূলদ সংখ্যা হবে, তখন দ্বিপদীর বিস্তৃতি এভাবে লিখবেন না, তখন দ্বিপদী রাশির বিস্তৃতি এভাবে লিখবেন না। অর্থাৎ কোনো ধরনের এনসিআর টাইপের রাশি ইউজ করবেন না লাইনে, কোনো ধরনের কি ইউজ করবেন না, এনসিআর টাইপের রাশি ইউজ করবেন না, করলেই জিরো ওখানে। তখন কি করবেন স্যার, তখন কি করবেন, আমি এটা লিখে দিচ্ছি এখন, সবাই একটু খেয়াল করেন স্যার। তখন কি করবেন দেখেন, সবাই খাতায় লিখতে থাকেন, আমি যেগুলো লিখে দেবো সবগুলো লিখতে থাকেন স্যার, সবাই তাদের লিখবেন 1 + x, সবাই একটু লিখতে থাকেন 1 + x হোল টু দি পাওয়ার n সমান 1 + nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব প্লাস এটা এরকম চলতে থাকবে। ঠিক আছে স্যার, এটা এরকম কি হতে থাকবে স্যার, চলতে থাকবে। ধারাটিকে অসীম দ্বিপদী ধারা বলা হবে যদি
যদি এক নাম্বার যদি n বিলংস টু কিউ, কিউ এর সেটটা দিবেন মূলদ সংখ্যা সেট, এবং n নট বিলংস টু n হয়, এবং 2 এই দুইটা শর্ত সবাই একটু মনে রাখতে হবে স্যার। কি বলছি স্যার? এই দুইটা শর্ত সবার মনে রাখতে হবে। আমি কি বললাম? এই যে দেখেন, সবাই একটু খেয়াল করেন, এই দুইটা শর্ত সবার একটু মনে রাখতে হবে স্যার। দেখেন এই দুইটা শর্ত সবাই একটু দেখেন যেটা বলতেছি। আচ্ছা, তাহলে এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কি স্যার, 1 + x হোল টু দি পাওয়ার n। একটা বিষয় খেয়াল করেন স্যার, আমি কি করছি দেখছেন, দ্বিপদীর মেইন লাইনটা লিখি নাই কিন্তু আমি 5 এর, আমি কি করছি এর পরের লাইন থেকে লিখছি। আমি কি করছি স্যার, এর পরের লাইন থেকে লিখছি। কোন পরের লাইন কোনটা স্যার? এনসিআর এর টপিকসগুলো তুলে দিয়ে যে লাইনটা পাই আমরা, যেমন এটা কত NC1 পাই, এটা NC2 থেকে পাই, এটা কি NC3 থেকে পাই, ঠিক আছে স্যার। এরপরটা কি NC4 থেকে পাবো, অর্থাৎ আমরা NCR টাইপের কোনো কিছু লিখি নাই, আমরা শুধু ওগুলোর মানগুলো লিখছি। কথা হচ্ছে যে কখনো n এর মান যদি স্বাভাবিক সংখ্যা বাদ দিয়ে অন্য কোনো কিছু থাকে, ভুলও কখনো এনসিআর টাইপের জিনিসটা লিখবেন না। কেন লিখবেন না? একটাই কারণ, এক্সপ্লেনেশনটা কি জিজ্ঞেস করলে কি বলবেন স্যার? বলবেন যে স্যার এনসিআর এর মধ্যে n এর মানটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যায় থাকতে হয়। কারণ কথা হচ্ছে যে আমার কাছে কখনো হাফটা বস্তু থাকবে না যেটা থেকে আমি 1/4টা বস্তু নিতে পারবো, ওরকম কখনো সম্ভব না, এটা পসিবল না। বা আমার কাছে কখনো -5টা বস্তু থাকবে না যেটা থেকে আমি কি -1টা বস্তু নিতে পারবো, বা -6টা বস্তু নিতে পারবো, এগুলো পসিবল না। তো ওটা কখন পসিবল? যখন n এবং r দুইটা কি স্বাভাবিক সংখ্যার অধীনে থাকবে, r এর মানটা 0 থেকে শুরু হতে পারবে, এতটুকু, ঠিক আছে স্যার। তাহলে এখন যে বিষয়টা আপনাদেরকে আমি বলছি সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে কি 1 + x হোল টু দি পাওয়ার n সমান, আমরা দ্বিপদীর ধারাটাকে লিখছি, এটা কখন অসীম হয়ে যাবে, এটা কখন অসীম হয়ে যাবে? যখন nটা কি কিউ এর অধীনে থাকবে, মূলদ সংখ্যার অধীনে থাকবে, এবং nটা কার অধীনে থাকবে না? স্বাভাবিক সংখ্যার অধীনে থাকবে না। কারণ স্বাভাবিক সংখ্যার অধীনে যেই মাত্র এসে যাবে তখন বিস্তৃতির পদ সংখ্যা সসীম হয়ে যাবে, n+1 সংখ্যক পদ থাকবে, তখন n+1 সংখ্যক পদ। সবাই এই জায়গায় কনফিউজড হয়ে যায়, কখন অসীম কখন সসীম, শুধু এই শর্তটা মনে রাখবেন। এবং সেকেন্ড শর্ত, খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড শর্তটা, ওইটা হচ্ছে যে কি দ্বিপদীর যেটা পদ আছে, মেইন পদ, সেকেন্ড পদ যেটা আছে, সেকেন্ড পদটার মান -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে। সেকেন্ড পদটার মান কি করতে হবে স্যার? -1 থেকে কতর মধ্যে থাকতে হবে? +1 এর মধ্যে থাকতে হবে। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা কেন -1 থেকে +1 এর মধ্যে কেন, সবাই এই জায়গাটা ভুলে যায়। আমি আপনাদেরকে শুধু একটা জিনিস মনে করাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা একটু কষ্ট করে 9-10 হায়ার ম্যাথের অধ্যায় 7 চিন্তা করেন। ওখানে আমরা অসীম ধারার অসীমতক সমষ্টি নামক একটা জিনিস পড়েছিলাম। আমরা কি পড়েছিলাম স্যার? অসীম ধারার অসীমতক সমষ্টি নামক একটা জিনিস পড়েছিলাম। অসীমতক সমষ্টি কখন থাকতো? সাধারণ অনুপাতের মান যখন -1 থেকে +1 এর মধ্যে থাকতো। সাধারণ অনুপাতের মান যখন কত থেকে কতর মধ্যে থাকতো? -1 থেকে কি +1 এর মধ্যে থাকতো। সবার কি মনে আছে নাকি বলেন? মনে পড়ছে নাকি বলেন আমি যেটা বলছি? তখন আমরা অসীমতক ধারার অসীমতক সমষ্টিটা নির্ণয় করতাম, s∞ = a/1 - r, অসীম ধারার সমষ্টি। সবার আমাকে একটু বলেন মনে পড়ছে কিনা বলেন স্যার ওই টপিকসটা, অসীমতক সমষ্টি টপিকসটা মনে পড়ছে কিনা স্যার? স্যার সবাই আমাকে একটু বলেন স্যার মনে পড়ছে কিনা, অসীমতক সমষ্টি টপিকসটা মনে পড়ছে কিনা আমাকে একটু বলেন। আচ্ছা তাহলে এখন হ্যাঁ সম্বিত কন্ডিশনটা, শর্তটা সাধারণ অনুপাতের শর্তটা, ঠিক আছে স্যার। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে ইয়েস, ওই জিনিসটা যেহেতু সবার মনে পড়ছে তাহলে আমাদের এটা একদম সহজ। তাহলে একই আমাদের কি করতে হবে, এক্স এর মানটা আমাদের করতে হবে কি -1 থেকে কত +1 এর মধ্যে থাকতে হবে। এক্স এর মানটা হচ্ছে যে কি -1 থেকে কত +1 এর মধ্যে থাকতে হবে। তাহলে এখন ব্যাপারটা সবাই একটু চিন্তা করেন এই বিষয়টার। আচ্ছা সবাই একটু খেয়াল করেন স্যার। আচ্ছা তাহলে সবাই একটু দেখেন স্যার, আমি যেটা বলতেছিলাম সবাই একটু খেয়াল করবেন স্যার।
আচ্ছা তাহলে এখন দেখেন স্যার এই -1 থেকে +1 এর ঘটনাটা কি আসলে, -1 থেকে +1 এর ঘটনাটা কি সবাই একটু খেয়াল করেন, সবাই একটু দেখেন -1 থেকে +1 এর ঘটনাটা একটু বুঝাই আপনাদেরকে। মনে করেন 1 মাইনাস, ধরেন 1 মাইনাস এক্স ইনভার্স কত 1, তাহলে আমি যদি এটাকে দেখেন, আমি যদি এটার সাহায্যে এটাকে বিস্তৃতি করতে যাই, দেখেন n এর মান -1, n এর মান কি -1, n এর মানটা কি স্যার -1। তাহলে এখন দেখেন n এর মান যদি -1 হয়, আমি সূত্রটা ইউজ করলে কত হবে স্যার 1 প্লাস কত nx না nx, তার মানে n, এই n x এর জায়গায় কত -x, এরপরটা কত স্যার n ইন্টু n মাইনাস 1, এই n ইন্টু ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, তারপর হচ্ছে যে কত n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, এরকম করে চলতে থাকবে এটা। তো এখন যদি চলতে থাকে এটা আমরা কত 1 প্লাস কত এক্স, এখানে কত -1 -2, তার মানে কত টোটাল কত 2, 2 ডিভাইডেড বাই 2 তার মানে হচ্ছে কত এক্স স্কোয়ার, প্লাস এখান থেকে কত পাচ্ছি -1 -2 -3, তার মানে কত -1 -2 মাইনাস কত 3, এখানে কত এক্স কিউব, নিচে হচ্ছে যে কত 6, তার মানে কত 3 দুগুণে কত 6, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে কত প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে কত এক্স কিউব। দ্যাট মিনস এটা থাকতেছে, এটা হচ্ছে কত 1 মাইনাস এক্স ইনভার্স 1 এর কি ধারা, এটা হচ্ছে কি আমাদের চলতে থাকবে এটা। এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন স্যার, এটা কখনো শেষ কেন হয় না আসলে, অসীম পর্যন্ত কেন যায়? একটা জিনিস চিন্তা করেন স্যার, এই জিনিসটা কখনোই জিরো করতে পারবেন না আপনি। এন এর মানটা যদি স্বাভাবিক সংখ্যা বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা হয়, এগুলো কখনোই জিরো হবে না, এটা কখনোই জিরো করতে পারবেন না, এটা চলতেই থাকবে। চিন্তা করেন এন এর মানটা যদি ধরেন ধনাত্মক পূর্ণ সংখ্যা হতো, ধরেন এন এর মানটা যদি 2 হতো স্যার, এন এর মানটা যদি কি হতো স্যার 2 হতো, তখন কি হতো স্যার জানেন, তখন কি হতো এটা জিরো হয়ে যেত, তখন এটা কি হয়ে যেত জিরো হয়ে যেত, ঠিক আছে। তো তখন এটা যদি জিরো হয়ে যায়, এর রাশি জিরো, এরপরে যতগুলো আছে সবই জিরো, এরপরে যতগুলো আছে সবই জিরো, কিন্তু এখানে এরকম কোনো ঘটনা কখনোই হবে না, এন এর মান -1 না, এটা জীবনেও কখনো জিরো করতে পারবেন না। সবাই আমাকে বলেন এই জিনিসটা বুঝছেন কিনা বলেন, এন এর মান স্বাভাবিক সংখ্যার অধীনে থাকলে জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে গিয়ে স্টপ, এখানে গিয়ে স্টপ, এটা স্টপ হয়ে যাচ্ছে এখানে। বাট এন এর মানটা স্বাভাবিক সংখ্যা বা অন্য কোনো সংখ্যা থাকলে এটা কখনো জিরো হবে, এটা কখনো জিরো করতে পারবেন? সবাই একটু চিন্তা করেন স্যার, সবাই আমাকে একটু বলেন এটা বুঝছেন কিনা বলেন, এটা বুঝতে হবে স্যার, কেন এটা অসীম ধারায় চলে যাচ্ছে, কেন এটা শেষ হচ্ছে না পথগুলো, সবাই বলেন আমাকে বুঝছেন কিনা, জিনিসটা বুঝছেন কিনা বলেন, যে স্বাভাবিক সংখ্যার অধীনে থাকলে কেন শেষ হয়ে যাচ্ছে ধারা, আর স্বাভাবিক সংখ্যার অধীনে না থাকলে কেন শেষ হচ্ছে না, সবাই বলেন বুঝছেন কিনা। সবাই আমাকে একটু বলেন ব্যাপারটা, সবাই বুঝছেন কিনা জিনিসটা বলেন, এই কনসেপ্টটা সবাই বুঝছেন কিনা বলেন। ওকে, তাহলে এই কনসেপ্টটা যদি বুঝেন তাহলে আমাদের মেইন কন্ডিশনটা শেষ, যে অসীম কেন হচ্ছে, অসীম কেন হচ্ছে, যে আমাদের পদ সংখ্যা কেন শেষ হচ্ছে না। ঠিক আছে স্যার, তাহলে পদ সংখ্যা কেন শেষ হচ্ছে না এই বিষয়টা সবাই বুঝতে পারছেন আসলে। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন সবাই, এখন একটা জিনিস দেখেন, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটার অবস্থা কি, এটা কেন হয়, এটা একটা জিনিস চিন্তা করেন, এক্স এর মানটা -1 থেকে +1 এর মধ্যে কেন হচ্ছে। আচ্ছা সবাই একটা জিনিস দেখেন তো স্যার, ধরেন এক্স এর মান মনে করেন আমি হাফ নিলাম, এক্স এর মান কত নিলাম স্যার হাফ, সবাই একটু দেখেন স্যার। আচ্ছা তাসুদ বলতেছে আরেকবার, স্যার আমি আরেকবার বলতেছি, তাসুদ চিন্তা করেন বিষয়টা, এন এর মানটা যদি আমি 2 নিই, এন এর মান যদি আমি 2 নিই, তাহলে এই সূত্রটা ইউজ করেন তো স্যার, এই জায়গায় গিয়ে স্যার এই পদটা জিরো হয়ে যাবে না, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো মানে পুরাটা জিরো, এর পরবর্তী যতগুলো পদ আছে সবগুলোতে কিন্তু n-2 আছে কিন্তু, কারণ এর পরের পদটাতে কত আছে n, n-1, n-2, n-3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে n-2 আছে মানে এটা জিরো, তার মানে কি n এর মান যদি 2 হয় এতটুকু পর্যন্ত আসবে, এরপর থেকে যতগুলো পদ হবে সবগুলোই জিরো হয়ে যাবে। কিন্তু n এর মান যদি -1 হয়, কোনো পদ কি জিরো হচ্ছে এখানে, কোনো পদ কি জিরো হচ্ছে, তা শুধু জিনিসটা আশা করি বুঝছেন এখন, কোনো পদ তো জিরো হচ্ছে না, তাহলে এটা তো অসীম পর্যন্ত চলতেই থাকবে বিস্তৃতিটা। n এর মান যদি -1 হয় বা কোনো ভগ্নাংশ হয়, এটা কখনো কি হবে না স্যার, কখনো কি হবে না জিরো হবে না, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই আমাকে বলেন, আমি সেকেন্ড বার বললাম স্যার, এখন বুঝছেন কিনা বলেন। সুষমা বললো স্যার আরেকবার বুঝাই দেবেন, সুষমা আরেকবার আরেকবার বললাম স্যার, বুঝছেন কিনা বলেন স্যার। সুষমা আরেকবার তার শুধু সুষমা দুইজনই প্রশ্ন করেছেন স্যার, দুইজনই বুঝছেন কিনা বলেন।
দিব্য প্রশ্ন করেছেন এক্স যদি 1 এর চেয়ে বড় দেয়া থাকলে দ্বিপদী রাশিটার প্রথম পদটাকে পরিবর্তন করে বিস্তৃতি করা যায় না। দিব্য এটা বলছি, খেয়াল করেন। আচ্ছা, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার। এখন দেখেন আমরা এখানে আসি, এক্স ইকোয়ালস টু যদি কত হয় স্যার, হাফ হয়। এক্স ইকোয়ালস টু যদি কত হয় স্যার, হাফ হয়। তাহলে এক্স ইকোয়ালস টু যদি হাফ হয় তাহলে চিন্তা করেন বিষয়টা, এক্স ইকোয়ালস টু হাফ। এখন এখানে আসেন, এক্স ইকোয়ালস টু হাফ বসান এখানে। এক্স ইকোয়ালস টু হাফ বসালে কত হবে স্যার, এখানে 1 মাইনাস কত, হাফ, ইনভার্স কত 1। দ্যাট মিনস কত, 1 থেকে হাফ গেলে কত, হাফ, ইনভার্স 1, তার মানে কত 2, তার মানে কত 2। আচ্ছা, তাহলে এখন চিন্তা করেন স্যার, এখন চিন্তা করেন এক্সের জায়গায় যদি কত, হাফ হয়, এক্সের জায়গায় কত, হাফ। আচ্ছা দেখি আমাকে একটু বলেন তো স্যার, এই ধারাটা চিন্তা করেন স্যার, এই ধারাটা 9, 10 এর অসীমতক সমষ্টির সাথে চিন্তা করেন। এটার সাধারণ অনুপাতের মান কত হবে স্যার, সাধারণ অনুপাতের মান কত স্যার, সাধারণ অনুপাতের মান কত, এক্স ডিভাইডেড বাই কত 1, তার মানে কত এক্স। তো আমরা কি জানি, কোনো একটা গুণোত্তর এরকম, এটা যদি অসীম গুণোত্তর ধারা হয়, আমি যদি অসীম গুণোত্তর ধারা চিন্তা করি, তাহলে সাধারণ অনুপাতের মানটা কত থেকে কতর মধ্যে থাকতে হয় স্যার, -1 থেকে কত, +1 এর মধ্যে, ঠিক না? -1 থেকে কতর মধ্যে থাকতে হবে স্যার, +1 এর মধ্যে। তো আর এর মান কি স্যার, এক্স না? তো আর এর মান যদি -1 থেকে +1 এর মধ্যে থাকতে হয়, 9, 10 থেকে তো শিখে আসছি এটা, তাহলে এক্স এর মানও কত থেকে কতর মধ্যে থাকতে হবে, অবভিয়াসলি -1 থেকে কত, +1 এর মধ্যে থাকতে হবে। কথা ঠিক আছে? আমি যদি এখানে সাধারণ অনুপাতটা বের করি, সাধারণ অনুপাত কত, এক্স। আমরা কি জানি, অসীমতক সমষ্টির ক্ষেত্রে সাধারণ অনুপাতের মান কত থেকে থাকতে হয়, -1 থেকে +1 এর মধ্যে। তো আর এর মান যদি -1 থেকে +1 এর মধ্যে থাকতে হয়, এক্স এর মানও কত থেকে কতর মধ্যে থাকতে হবে, -1 থেকে +1 এর মধ্যে, -1 থেকে +1 এর মধ্যে। তাহলে একটা জিনিস চিন্তা করেন স্যার, এই ধারাটার অসীমতক সমষ্টি কত হবে, এস ইনফিনিটি সমান কত, এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এ মানে কি, প্রথম পদ, তাহলে প্রথম পদ কত 1, তাহলে 1 ডিভাইডেড বাই কত, 1 মাইনাস কত এক্স, আর এর মান হচ্ছে কত এক্স। তাহলে এখন দেখেন এক্স এর মান কত নিয়েছি স্যার আমরা, এক্স এর মান কত নিয়েছি স্যার, হাফ। এক্স এর মান যদি হাফ নিই, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ, তার মানে কত, 1 ডিভাইডেড বাই হাফ সমান কত 2। তাহলে দেখেন এখানেও 2, এই যে দেখেন এক্স ইকোয়ালস টু হাফ এর জন্য বাম পক্ষেও কি আসতেছে, 2 আসতেছে, ডান পক্ষের অসীম ধারাটার সমষ্টিও কত আসতেছে স্যার, 2 আসতেছে। সবাই একটু চিন্তা করেন স্যার, এক্স এর মান যখন হাফ, বাম পক্ষের মানও কত হাফ, ডান পক্ষের সমষ্টিও কত হাফ। সবাই আমাকে একটু বলেন স্যার, মিলছে কিনা মিলে নাই, এক্স ইকোয়ালস টু হাফ এর জন্য বাম পক্ষ আর ডান পক্ষ মিলছে কিনা মিলে নাই, সবাই আমাকে একটু বলেন স্যার, সবাই আমাকে একটু বলেন, এক্স ইকোয়ালস টু হাফ এর জন্য বাম পক্ষ আর ডান পক্ষ মিলছে কি মিলে নাই, সবাই আমাকে একটু বলেন স্যার, সবাই আমাকে একটু বলেন, এক্স ইকোয়ালস টু হাফ এর জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ কি মিলছে নাকি মিলে নাই? তাহলে সবাই আমাকে বলেন, এই জিনিসটা বুঝছেন, এক্স ইকোয়ালস টু হাফ, হাফটা কি 0.5, -1 থেকে +1 এর মধ্যে আছে কিন্তু, ঠিক আছে? এখন আসেন সবাই, সবাই এখন একটা বিষয় খেয়াল করেন স্যার। এখন মনে করেন যেটা বলছি সেটা হচ্ছে যে কি, তাহলে সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, যেটা বলছি ওটা হচ্ছে যে, সবাই একটা বিষয় দেখেন স্যার, ওকে সবাই আমাকে বলছেন যে এটা মিলছে গেল। এখন আসেন আমি এক্স এর মান, এখন একটা জিনিস চিন্তা করেন, আমি এক্স এর মান আমি কত নিচ্ছি স্যার, এক্স এর মান আমি বড় নিচ্ছি 1 থেকে, এক্স এর মান কত নিচ্ছি স্যার, 1 থেকে বড় নিচ্ছি। 1 থেকে যদি বড় নিই তাহলে দেখেন তো স্যার কত হয়, 1 থেকে বড় বসান এখানে, এক্স এর মান 2 যদি এখানে বসাই স্যার কত হবে, 1 মাইনাস 2 ইনভার্স কত 1, কত স্যার 1 মাইনাস 2 ইনভার্স কত 1 মাইনাস 2 ইনভার্স 1, তার মানে কত -1 ইনভার্স 1, দ্যাট মিনস কত -1। বাম পক্ষের এক্স এর মান যদি 2 হয়, বাম পক্ষের মান হচ্ছে কত -1, বাম পক্ষের মান হচ্ছে কত স্যার -1। এখন আসেন এক্স এর মান 2 ইউজ করেন স্যার, এক্স এর মান 2 হলে কত 1 প্লাস 2, 1 প্লাস 2, তারপর কত প্লাস কত 4, এরপর কত প্লাস কত 8। দেখি বলেন তো স্যার, এটার যে সমষ্টি, এটার সমষ্টি অসীম পর্যন্ত সমষ্টি কখনো -1 হবে? এটার অসীম পর্যন্ত সমষ্টি কি কখনো -1 হবে? আপনি যোগ করেন স্যার, এটা যোগ করেন, 1 আর 2 যোগ করলে কত 3, তারপর 4 এ 3 কত 7, 8 7 কত 15, অলরেডি 15 হয়ে গেছে, -1 কোত্থেকে আসবে? তাহলে বলেন এক্স এর মান 2 হলে মিলতেছে, এক্স এর মান 2 হলে কি মিলতেছে, এক্স এর মান 2 হলে কি স্যার মিলতেছে? সবাই আমাকে একটু বলেন তো স্যার, এক্স এর মান 2 হলে মিলতেছে কিনা বলেন তো।
এক্স এর মান 2 হলে কখনো মিলবে না। কারণ কেন মিলবে না জানেন স্যার? কারণ এটা হচ্ছে যে তখন ডাইভারজেন্ট সিরিজ হয়ে যাবে। এটা তখন কি হয়ে যাবে স্যার? ডাইভারজেন্ট সিরিজ হয়ে যাবে। এটা তখন কি হয়ে যাবে? ডাইভারজেন্ট সিরিজ হয়ে যাবে। ডাইভারজেন্ট সিরিজের ক্ষেত্রে সমষ্টিটা কোনো নির্দিষ্ট সংখ্যার দিকে যায় না, এক এক সময় এক এক সংখ্যায় যায়। যেমন প্রথম 3টার সমষ্টি হচ্ছে যে কত? 7। প্রথম 4টার সমষ্টি কত? 15। এরপরেরটা যখন যদি 16 হয় তাহলে প্রথম 5টার সমষ্টি কত? 31। সমষ্টিটা বাইরের দিকে যেতে থাকে, বড় হইতে থাকে। সমষ্টিটা শুধু বড় হতে থাকে, কোনো নির্দিষ্ট সংখ্যার দিকে যায় না। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করো। দিব্য ভালো বলছেন, রামানুজন হলে মিলাই ফেলতো, আসলে ওর জন্য অসম্ভব কিছু না। তো এখন সবাই একটা বিষয় চিন্তা করেন, কিন্তু আমি যখন এক্স এর মান হাফ নিছিলাম, এক্স এর মান যখন কি নিছিলাম স্যার? হাফ নিছিলাম, তখন আসলে ঘটনাটা কি দাঁড়াচ্ছিল দেখেন। এক্স এর মান যখন আমি হাফ নিছিলাম তখন খেয়াল করেন, এক্স এর মান হাফের জন্য তখন কত হচ্ছিল? 1 প্লাস হাফ, এরপর কত? 1/4, 1/8 এরকম। এই মানটা সবাই একটু দেখেন, 1 প্লাস 0.5 প্লাস 0.25 প্লাস 0.125, এই মানটা সবাই একটু দেখেন স্যার কতর দিকে যাচ্ছে। সবাই দেখেন কতর দিকে যাচ্ছে। 1 যোগ 1 0.5 0.25, তার মানে অলরেডি 1.875 হয়ে গেছে। দ্যাট মিনস এটা আসলে কতর দিকে যাচ্ছে? 2 এর দিকে যাচ্ছে। এটা আসলে কত? এই যে 2 এর দিকে যাচ্ছে। তখন এটাকে কি বলা হয় স্যার? কনভারজেন্ট সিরিজ বলা হয়। এটাকে তখন কি বলা হয় স্যার? কনভারজেন্ট সিরিজ বলা হয়। তাহলে কনভারজেন্ট সিরিজের অসীম পর্যন্ত সমষ্টিটা একটা নির্দিষ্ট সংখ্যার দিকে যায়, কনভার্জ করে একটা নির্দিষ্ট সংখ্যার দিকে যায়। কিসের দিকে যায় স্যার? একটা নির্দিষ্ট সংখ্যার দিকে যায়। কিন্তু ডাইভারজেন্ট সিরিজ হচ্ছে যে কি? ডাইভার্জ করে, বড় হতে থাকে সমষ্টিটা বারবার। ঠিক আছে স্যার? তাহলে সবাই আমাকে একটু বলেন স্যার, অর্থাৎ আমাদের কি হতে হবে? সিরিজগুলো কনভার্জিং হবে। সিরিজগুলো কি হবে স্যার? কনভার্জিং হবে, অর্থাৎ -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে এক্স এর ভ্যালুটা। তাহলে সবাইকে আমি কি -1 থেকে +1 এর মধ্যে কেন থাকবে অসীম ধারার ক্ষেত্রে, না হলে যে মিলবে না, এই জিনিসগুলো কি আমি সবাইকে বুঝাতে পারছি স্যার? সবাই আমাকে একটু বলেন, আমি কি স্যার সবাইকে বুঝাতে পারছি? আপনারা কিন্তু এখান থেকে আমি আপনাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস বললাম, একটা ডাইভারজেন্ট সিরিজ বললাম আর একটা কনভারজেন্ট সিরিজ বললাম। স্যার ডাইভারজেন্ট সিরিজ কি? তাহলে যে সিরিজগুলোর সমষ্টি কখনো কোনো নির্দিষ্ট সংখ্যার দিকে যায় না, এটা কি প্রতিনিয়ত বড় থেকে বড় সংখ্যার দিকে যেতে থাকে। আর কনভারজেন্ট সিরিজ হচ্ছে কি স্যার? তাহলে যে সিরিজগুলোর অসীম পর্যন্ত সমষ্টি একটা নির্দিষ্ট সংখ্যার দিকে ধাবিত হয়। আর এক্ষেত্রে আমাদের সিরিজগুলো কি থাকতে হবে স্যার? এই চ্যাপ্টারে কনভার্জিং থাকবে। এই চ্যাপ্টারে কি থাকবে? কনভার্জিং থাকবে। বুঝা গেছে স্যার কথাটা? সবাই বুঝছেন কিনা বলেন স্যার? এই টপিকস দুইটা স্যার খুবই ইম্পর্টেন্ট স্যার, ডাইভারজেন্স এবং কনভার্জেন্স। এই দুইটা জিনিস স্যার মনে রাখবেন স্যার। সবাই আমাকে বলেন, এই দুইটা জিনিস সবার মনে থাকবে স্যার? ডাইভারজেন্স সিরিজ আর কনভার্জেন্স সিরিজ মনে থাকবে স্যার? সবাই আমাকে বলেন, ডাইভারজেন্ট সিরিজ এবং কনভারজেন্ট সিরিজ কি মনে থাকবে? ওকে, তাহলে সবার মনে থাকবে ডাইভারজেন্ট সিরিজ এবং কনভারজেন্ট সিরিজ মনে থাকবে সবার। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। এখন দেখেন এই চ্যাপ্টারের আসলে মেইন ব্যাপারটা হচ্ছে কি জানেন স্যার? এই চ্যাপ্টারের মেইন ব্যাপারটা হচ্ছে স্যার, চাইলে আমি শুরুতে সূত্রটা লিখে অঙ্ক শুরু করে দিতে পারতেছি, বাট কথা হচ্ছে যে স্যার টপিকসগুলো, কনসেপ্টগুলো স্যার আপনাদের একটু বুঝতে হবে। কারণ এই কনসেপ্টগুলো স্যার কনফিউজড হয়ে যায় অনেকে। মানে কেন অসীম হচ্ছে, কেন -1 থেকে +1 এর মধ্যে থাকতেছে, কেন ডাইভার্স করতেছে, কেন কনভার্স করতেছে, এই জিনিসগুলো স্যার একটু মাথায় রাখতে হবে। আমি আজকে যেগুলো পড়ালাম স্যার এগুলো একটু মাথায় রাখবেন সবাই। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, এতটুক পর্যন্ত যাওয়ার পর। ঠিক আছে? এরপর একটা বিষয় খেয়াল করেন, এরপর একটা বিষয় খেয়াল করবেন স্যার। তাহলে এখন একটা জিনিস দেখেন, এই দ্বিপদীটার ক্ষেত্রে খেয়াল রাখেন, এই দ্বিপদীটার ক্ষেত্রে এই দ্বিপদীটা অসীম ধারায় কখন যাবে? এই দ্বিপদীটা অসীম ধারায় কখন যাবে? যখন প্রথম পদ 1 থাকবে আর দ্বিতীয় পদ 1 থেকে ছোট হবে। প্রথম পদ কি 1 থাকবে, দ্বিতীয় পদ এক্সটা কি 1 থেকে ছোট হবে। এই যে দেখেন এক্স এর মান কি 1 থেকে ছোট, এক্স এর মান কি 1 থেকে ছোট। তাহলে আপনারা কি মনে রাখবেন স্যার? দেখেন আরেকটা জিনিস, একটা খুব ইন্টারেস্টিং ভাবে মনে রাখা যায়। এনটা তো কি, এনটা তো আমাদের কি থাকবে? মূলদ সংখ্যার অধীনে থাকবে এবং কি স্বাভাবিক সংখ্যার অধীনে থাকবে না। এবং ব্যাপারটা হচ্ছে যে দ্বিপদী এটা অসীম ধারায় তখনই যাবে, প্রথম পদটা কি 1 থাকবে
আর দ্বিতীয় পদটা হচ্ছে যে কি 1 থেকে ছোট নিতে হবে সবসময়। এটা সবসময় মনে রাখবেন। আমি আজকে প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম স্যার, অঙ্ক করার সময় শুধু মনে রাখবেন প্রথম পদটা, অর্থাৎ এই সূত্রটা তখন ইউজ করতে পারবেন যখন প্রথম পদটা 1 থাকবে আর দ্বিতীয় পদটা হচ্ছে যে কি 1 থেকে ছোট থাকবে, 1 থেকে কি ছোট থাকবে, তখন এটা কনভার্স করবে। তাহলে বলেন সবার কি মনে থাকবে স্যার কথাটা কি বলছি? সবার মনে থাকবে প্রথম পদ 1, সেকেন্ড পদ 1 থেকে ছোট। তাহলে এখন আসেন সবাই আমরা এটা একটু লিখে নিই স্যার, আমরা একটু লিখে নিই। এখন সবাই একটু দেখেন, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত n এর বিস্তৃতিতে সবাই একটু দেখেন স্যার, যদি a যেটা আছে এটার অ্যাবসলিউট ভ্যালুটা, a যেটা আছে এটার অ্যাবসলিউট ভ্যালুটা যদি x এর থেকে বড় হয়, a যদি কি হয় স্যার x থেকে বড় হয়, কি বললাম স্যার, a যদি কি x এর থেকে বড় হয়, তাহলে এটা যদি হয় তাহলে আমরা কত বলতে পারতেছি, পরমান অফ a বাই এক্স, অর্থাৎ এক্সটা নিচে নিয়ে আসছি, গ্রেটার দেন কত 1। দ্যাট মিনস এখান থেকে বলতে পারতেছি আমি যদি ব্যস্তকরণ করি এক্স বাই এ লেস দেন কত 1, লেস দেন কত 1, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কত লিখতে পারতেছি, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত n। আমরা যদি এখানে a কমন নিই, a কমন নিলে কত হবে স্যার, 1 প্লাস কত এক্স বাই কত a হোল টু দি পাওয়ার কত n সমান এই a টু দি পাওয়ার কত n 1 প্লাস এক্স বাই a হোল টু দি পাওয়ার কত n। ওকে, তাহলে এখন একটা বিষয় দেখেন, এই জিনিসটা দিয়ে কি বুঝাই সবাই খেয়াল করেন, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত n এর বিস্তৃতি, এটার বিস্তৃতিতে যদি প্রথম পদটা যদি দ্বিতীয় পদ থেকে বড় হয়, প্রথম পদটা যদি দ্বিতীয় পদ থেকে কি হয় স্যার বড় হয়, কনসেপ্ট কি আমাদের সূত্রের কনসেপ্ট কি, সূত্রের কনসেপ্ট কি, প্রথম পদ কত 1, দ্বিতীয় পদ কত এক্স, এক্সটা কি 1 থেকে ছোট। তাহলে এখন আসেন প্রথম পদ এখানে a, বাট এখানে আমাদেরকে এনিহাউ 1 বানাইতে হবে, এটাকে আমাদের কি বানাইতে হবে 1 বানাইতে হবে। তো এখন একটা জিনিস দেখেন, আমি প্রথম একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, প্রথম কন্ডিশনটা কি, a যদি x থেকে বড় হয়, a যদি কি হয় x থেকে বড় হয়, সেক্ষেত্রে এক্সটাকে একান্তরকরণ করলাম, এরপর ব্যস্তকরণ করে অসমতা চেঞ্জ করে আমরা এটা পেলাম। এখন একটা জিনিস দেখেন সবাই, একটা বিষয় দেখেন, এটা মানে কি, এটা দিয়ে কি বোঝায়, -1 লেস দেন এক্স বাই এ লেস দেন কত 1, অর্থাৎ এটার সাথে ম্যাচ করতেছে, এই এটা ম্যাচ করতে হবে। দেখেন এখানে পদটা হচ্ছে কত এক্স না, এই পদটা এক্স না, এখানে পদটা কত এক্স বাই এ, এই দেখেন পদটা এক্স বাই এ, দেখছেন এটা কিন্তু ম্যাচ করবেই, এটা ম্যাচ করাইতেই হবে, এনিহাউ ম্যাচ করাইতেই হবে, আমি এটা শুরুতেই বলছি এটা ম্যাচ করাইতেই হবে। প্রথম পদটা কত 1 থাকবে, এরপর হচ্ছে কত এক্স বাই এ -1 থেকে +1, দেখেন এক্স বাই এ পরমান অফ এক্স বাই এ কত লেস দেন কত 1, ঠিক আছে স্যার। আরেকটা কন্ডিশন হতে পারে, দেখেন আরেকটা কন্ডিশন খেয়াল করেন, তো আমি তো কি এ কে এক্স থেকে বড় ধরছি, বাট এক্সও তো এ থেকে বড় হতে পারে, ঠিক না, যদি এক্স যদি এ থেকে বড় চিন্তা করি, এক্সকে যদি কি এ থেকে বড় চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কি এক্স বাই এ গ্রেটার দেন কত 1, এটা হচ্ছে যে কত এ বাই এক্স লেস দেন কত 1। ওকে, অর্থাৎ এক্স যদি কি এ থেকে বড় চিন্তা করি তখন এ বাই এক্স লেস দেন কত 1, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কি সবাই চিন্তা করেন, এখান থেকে আমরা কি পাচ্ছি, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত এন, এ প্লাস এক্স কত হোল টু দি পাওয়ার কত এন পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে সবাই দেখেন, আমরা যদি কি এক্স কমন নিই, এক্স কমন নিলে কত হবে স্যার, এক্স কমন নিলে এখান থেকে কত এ বাই এক্স প্লাস কত 1 হোল টু দি পাওয়ার কত এন, তাহলে এক্সের উপর কত এন আসবে 1 প্লাস কত এ বাই কত এক্স হোল টু দি পাওয়ার কত এন। ওকে, তাহলে সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, যেটা বলতেছি ওটা হচ্ছে যে কি এটার বিস্তৃতিকে এই ফরম্যাটে আমরা দুইভাবে আনতে পারি, একটা হচ্ছে যে কি এ যদি কি এক্স থেকে বড় হয়, আরটা হচ্ছে কি এক্স যদি এ থেকে বড় হয়। ওকে, যদি এক্স যদি এ থেকে বড় হয় তখন হচ্ছে যে কি এক্স কমন নিতে হবে, অর্থাৎ আলটিমেটলি এ বাই এক্স সেকেন্ড পদ হবে, এ বাই এক্স কি হবে স্যার সেকেন্ড পদ হবে। আর যদি এক্স থেকে বড় হয় তখন এ কমন নিতে হবে, তখন এক্স বাই এ কি হবে সেকেন্ড পদ হবে। তো দুইভাবে ইউজ করা যাবে, ঠিক আছে স্যার, দুইভাবে করা যাবে, আমাদের এই দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করে। তাহলে এখন একটা বিষয় সবাই একটু চিন্তা করেন যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিটাকে আমাদের কিসে নিয়ে আসতে হবে, এই টাইপে নিয়ে আসতে হবে, অর্থাৎ শুরুতে 1 এর পরের পদটা 1 থেকে ছোট। তাহলে দেখেন শুরুতে 1 পরের পদটা কি, এই যে দেখেন এই পরের পদটা 1 থেকে ছোট, এই পরের পদটা 1 থেকে ছোট, দেখেন শুরুতে 1
এই পরের পদটা 1 থেকে ছোট। তাহলে স্যার বলেন a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি থেকে আমরা কয় ধরনের পসিবল ওয়ে বের করতে পারি স্যার? 2 ধরনের। কয় ধরনের বের করতে পারি স্যার? সবাই আমাকে একটু বলেন স্যার, কয় ধরনের করতে পারি স্যার? a কমন নিয়েও করতে পারি, x কমন নিয়েও করতে পারি। ঠিক আছে স্যার, তাহলে আমাদের সবাই আমাকে একটু বলেন স্যার, a কমন নিয়েও করতে পারি, আবার কি করতে পারি? x কমন নিয়ে কি করতে পারি? তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল রাখবেন স্যার, সবাই একটা বিষয় খেয়াল রাখবেন, অর্থাৎ সবাই দেখেন, অর্থাৎ a প্লাস এক্স অর্থাৎ n বিলংস টু কিউ এবং n নট বিলংস টু n নট বিলংস টু n এর ক্ষেত্রে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর a প্লাস এক্স হোল টু দি পাওয়ার এত কে অসীম ধারায় বিস্তৃতি করার ক্ষেত্রে প্রথম পদ, আমি এটা লিখে দিচ্ছি এখানে, কি করবেন সেটা, প্রথম পদ 1 এবং দ্বিতীয় পদ 1 অপেক্ষা দ্বিতীয় পদ 1 অপেক্ষা ক্ষুদ্রতর নিতে হবে। তাহলে কি বললাম স্যার? প্রথম পদ কত? 1 এবং দ্বিতীয় পদ 1 অপেক্ষা কি নিতে হবে স্যার? ক্ষুদ্রতর নিতে হবে। তাহলে সবাই এই লাইনটা মনে রাখবেন, শুধু এই লাইনটা মনে রাখবেন। a প্লাস এক্স যে কোনো দ্বিপদী রাশির বিস্তৃতি করবেন অসীম ধারায়। কখন করতে পারবেন? যখন পাওয়ারটা মূলদ সংখ্যায় থাকবে বাট স্বাভাবিক সংখ্যায় থাকবে না। আর অসীম ধারায় বিস্তৃতি কখন করতে পারবেন? প্রথম পদ কি 1 এবং দ্বিতীয় পদ কি 1 অপেক্ষা ক্ষুদ্রতর নিতে হবে। দুই নং শর্তে এক্স এ থেকে বড় কেমনে হবে? কথা হচ্ছে যে স্যার এটা কত আমরা কেউ জানি না, কেউই জানি না। এখানে এও বড় হইতে পারে, এক্সও বড় হইতে পারে। চিন্তা করেন জিনিসটা, এ আর এক্স কোনটা কি কেউ জানি না আমরা। এও বড় হইতে পারে, এক্সও বড় হইতে পারে। মেন কথা হচ্ছে সেটা সুপারভাইজ। সেজন্য আমি একবার এ কে এক্স থেকে বড় ধরছি, আরেকবার এক্স কে এ থেকে বড় ধরছি। এটাই, যে কোনো একটা ইউজ করেন। ঠিক আছে স্যার, তাহলে সবার কি মনে থাকবে লাইনটা? স্যার সবার কি মনে থাকবে? প্রথম পদ 1 নিতে হবে এবং দ্বিতীয় পদ কি 1 থেকে ছোট নিতে হবে। সবার কি মনে থাকবে স্যার? সবাই আমাকে একটু বলেন, সবার কি মনে থাকবে? ফরম্যাটটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, যেখানে x এর মানটা 1 থেকে ছোট থাকতে হবে, তখনই আমরা অসীম ধারায় বিস্তৃতি করতে পারবো। আর n এর মানটা কি মূলদ সংখ্যায় থাকবে বাট স্বাভাবিক সংখ্যায় থাকবে না। তাহলে বলেন সবার কি মনে থাকবে স্যার এই কনসেপ্টগুলো যেগুলো বললাম? ওকে, তাহলে এখন আসেন, এতটুকু পর্যন্ত যদি হয়ে যায় তাহলে সবাই একটা বিষয় খেয়াল করেন। আসেন আমরা এখন কনসেপ্ট যেহেতু আমরা এগুলো পড়লাম, এখন আসেন সবাই একটা বিষয় দেখেন, এটা গেল। আচ্ছা, তাহলে এখন দুইটাই তো সেম, জাস্ট ভেরিয়েবল ডিফারেন্স। সাকিব আমি সেজন্য তো বলছি দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করা যাচ্ছে, এটাই সাকিব। ঠিক আছে, দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন, এটাই। আচ্ছা, এখন সবাই একটা বিষয় একটু চিন্তা করেন স্যার, আমরা একটা টপিকস নিয়ে একটু আলোচনা করি। সবাই একটু দেখেন, আমরা একটা টপিকস নিয়ে একটু আলোচনা করি স্যার। সবাই একটু দেখেন, মনে করেন 4টা বল এ বি সি ডি, ওকে? 4টা বল আছে, 4টা বল 4টা জায়গা আছে। এই 4টা বলকে 4টা জায়গায় রাখতে হবে। 4টা বলকে কি করতে হবে স্যার? 4টা জায়গায় রাখতে হবে।
নির্ঝর আপনার আমি গত ক্লাসে বলেছিলাম কমেন্ট সেকশনে কোনো ধরনের কমেন্ট না করার জন্য। নির্ঝর কেয়ারফুল থাকেন। আমি কিন্তু ওখানে পোস্টে বলে দিয়েছি, আমি জাস্ট না বলেই গ্রুপ থেকে রিমুভ করে দেব। পড়ালেখার কমেন্ট ছাড়া অন্য কোনো ধরনের কমেন্ট করবেন না কেউ। আমি বারবার বলতেছি, পড়ালেখার কমেন্ট ছাড়া অন্য কোনো ধরনের কমেন্ট করবেন না। আমি পোস্ট দিয়ে সাবধান করে দিয়েছি আপনাদেরকে গ্রুপে। এর পরবর্তীতে যদি আমার আর কিছু বলা লাগে, আমি জাস্ট কিছুই বলবো না, আমি সরাসরি গ্রুপ থেকে রিমুভ করে দেব। তাহলে সবাই খেয়াল করেন স্যার, যেটা বলতেছি সবাই দেখেন। ধরেন 4টা বল আছে ABCD, এই 4টা বলকে 4টা জায়গায় দিতে হবে। তো 4টা শূন্যস্থান আছে, ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, 4টা বল দিয়ে প্রথম শূন্যস্থানটা 4 ভাবে পূরণ করা যাবে। ঠিক আছে স্যার, প্রথম শূন্যস্থানটা কত? 4 ভাবে পূরণ করা যাবে। প্রথম শূন্যস্থানটা যদি 4 ভাবে যায়, দ্বিতীয় শূন্যস্থানটা কিন্তু কয় ভাবে যাবে? 3 ভাবে যাবে। কারণ একটা জিনিস চিন্তা করেন, ধরেন প্রথম শূন্যস্থানে আপনি এ বলটাকে রাখছেন, সেক্ষেত্রে দ্বিতীয় শূন্যস্থানের জন্য আপনার কাছে বল কে কে আছে? আর BCD, তাহলে কয়টা? 3টা। ঠিক আছে স্যার, তাহলে প্রথম শূন্যস্থানে যদি আপনি এ বলটাকে রাখেন, চাইলে বি কেও রাখতে পারবেন, সি কেও রাখতে পারবেন, ডি কেও রাখতে পারবেন। ঠিক আছে স্যার, সবাই একটু চিন্তা করেন যেটা বলতেছি, সবাই একটু চিন্তা করেন। প্রথম শূন্যস্থানে আপনি 4টা বলের যে কোনো একটাকে রাখতে পারবেন। কতভাবে রাখতে পারবেন? 4 ভাবে পূরণ করতে পারবেন, ABCD। তো এখানে যদি একটাকে রাখেন, দ্বিতীয় শূন্যস্থানটা কতভাবে পূরণ করা যাবে? 3 ভাবে যাবে। এখন যদি প্রথম শূন্যস্থান 4 ভাবে, দ্বিতীয় শূন্যস্থান কি 3 ভাবে যাচ্ছে, ওকে? তাহলে প্রথম দুইটা শূন্যস্থান একসাথে কতভাবে পূরণ করা যাবে? 12 ভাবে পূরণ করা যাবে। প্রথম দুইটা শূন্যস্থান একসাথে কতভাবে পূরণ করা যাবে? 12 ভাবে। কি কি দেখেন? AB, ওকে, AB, তাহলে AC, AD, ওকে, তাহলে AB, AC, AD। এরপর হচ্ছে দেখেন BC, দেখেন AB, AC, AD, তো BA যাবে, তারপর কত? BC যাবে, BD যাবে। এরপর দেখেন CA যাবে, CB যাবে, CD যাবে, DA যাবে, DB যাবে, DC যাবে। তাহলে দেখেন প্রথম দুইটা শূন্যস্থান, প্রথম দুইটা জায়গা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ভাবে পূরণ করা যাবে। প্রথম দুইটা শূন্যস্থান কতভাবে পূরণ করা যাবে? 12 ভাবে। আচ্ছা, প্রথম দুইটা শূন্যস্থান 12 ভাবে। এখন একটা জিনিস চিন্তা করেন, প্রথম শূন্যস্থানটা যদি 4 ভাবে পূরণ করা যায়, দ্বিতীয় শূন্যস্থানটা 3 ভাবে পূরণ করা যাবে। তাহলে ধরেন এখানে এ কে দিলেন, এখানে বি কে দিলেন, তাহলে 3 নাম্বার শূন্যস্থানের জন্য জায়গা আর কে কে আছে? সি আছে আর ডি আছে। তাহলে কত? 3 নাম্বার শূন্যস্থানটা 2 ভাবে পূরণ করা যাবে। তাহলে প্রথম 3টা শূন্যস্থান একত্রে কতভাবে পূরণ করা যাবে? প্রথম 3টা শূন্যস্থান 4 গুণ 3 গুণ কত? 2। তাহলে হচ্ছে কত? 12 দুগুণে কত? 24। ঠিক আছে স্যার, তাহলে প্রথম 3টা শূন্যস্থান কতভাবে পূরণ করা যাবে? 24 ভাবে। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন স্যার, এখন একটা বিষয় চিন্তা করেন। ধরেন আপনার কাছে n সংখ্যক বস্তু আছে। কত সংখ্যক বস্তু আছে? n সংখ্যক বস্তু আছে। n সংখ্যক বস্তুর প্রথম শূন্যস্থান, n সংখ্যক বস্তুর ক্ষেত্রে প্রথম শূন্যস্থান পূরণ করা যাবে n সংখ্যক উপায়ে। প্রথম দুইটি শূন্যস্থান পূরণ করা যাবে, খেয়াল করেন, প্রথম দুইটা শূন্যস্থান কিভাবে পূরণ করা যাচ্ছিল? 4 গুণ 3। তাহলে n যদি 4 হয় তাহলে n-1 হবে কত? 3। n যদি 4 হয় n-1 হবে কত? 3। তাহলে প্রথম শূন্যস্থান যদি n সংখ্যক উপায়ে পূরণ করা যায়, আপনার কাছে 4টা বল ছিল না? এই যে 4টা বল, প্রথম শূন্যস্থান কত? এই যে দেখেন প্রথম শূন্যস্থান কতভাবে পূরণ করা যাবে? 4 ভাবে। প্রথম শূন্যস্থান 4 ভাবে। প্রথম দুইটি শূন্যস্থান 4 গুণ 3 ভাবে। প্রথম 3টি শূন্যস্থান 4 গুণ 3 গুণ 2 ভাবে। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, তাহলে প্রথম শূন্যস্থান পূরণ করা যাবে কি? n ভাবে। আপনার কাছে এখন 4টার জায়গায় আমি কয়টা চিন্তা করছি? nটা। তাহলে প্রথম শূন্যস্থান পূরণ করা যাবে n সংখ্যক উপায়ে।
প্রথম দুইটা শূন্যস্থান তাহলে কত n ইন্টু n মাইনাস ওয়ান সংখ্যক উপায়ে, প্রথম তিনটি শূন্যস্থান n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু সংখ্যক উপায়ে। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই আমাকে একটু বলেন স্যার, আমি যে 4 দিয়ে যে বুঝালাম স্যার, আমি এটাকে n এ কনভার্ট করছি। সবাই আমাকে একটু বলেন এই তিনটা জিনিস একটু বুঝছেন কিনা বলেন স্যার, এই তিনটা জিনিস একটু বুঝছেন কিনা বলেন। প্রথম শূন্যস্থান 4 ভাবে, প্রথম দুইটা শূন্যস্থান একত্রে কত 12 ভাবে, প্রথম তিনটা শূন্যস্থান সেম ভাবে কত 4 গুণ 3 গুণ 2। সবাই আমাকে একটু বলেন এই জিনিসটা বুঝছেন কিনা, সিরিয়ালি যে যাচ্ছে এটা, সবাই আমাকে একটু বলেন স্যার বুঝছেন কিনা। সবাই আমাকে একটু বলেন স্যার, এই জিনিসটা জাস্ট সহজ একটা জিনিস, একটু জাস্ট কম্পেয়ার করে পড়াচ্ছি আর কিছু না। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা যদি বুঝেন তাহলে সবাই একটা বিষয় একটু খেয়াল করেন স্যার, এই জিনিসটা যদি আমাদের বোঝা যায় তাহলে প্রথম শূন্যস্থানটা n সংখ্যক, প্রথম দুইটা শূন্যস্থান, প্রথম দুই, এখানে যখন 2 বলতেছি, সবাই দেখেন এখানে যখন 2 বলতেছি, এখানে লাস্টে তখন কত 1। সবাই একটু দেখেন স্যার, এখানে যখন কি 2 বলতেছি, অরিজিৎ স্যার বুঝছি, বাট এর সাথে সিরিজের কোনো কানেকশন আছে স্যার? আমি সিরিজের কানেকশন না থাকলে এটা বুঝাতাম না। সবাই একটু খেয়াল করেন, ফ্যাক্টোরিয়াল হবে না মুক্তিদাস, আমি এখানে ক্রম চিন্তা করতেছি, এ বি আর বি এ দুইটা ভিন্ন জিনিস, ফ্যাক্টোরিয়াল হবে না নিচে। সবাই একটু চিন্তা করেন স্যার, সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, প্রথম দুই, আমি যখন প্রথম দুইটা শূন্যস্থান যখন বলতেছি, এখানে কত n মাইনাস ওয়ান, এখানে যখন 2 এখানে তখন 1, এখানে যখন 3 এখানে লাস্টে কখন কত 2। তাহলে প্যাটার্নটা কি স্যার, এখানে যত হচ্ছে সবার লাস্টে এখানে তার থেকে 1 কম হচ্ছে, তার থেকে কি হচ্ছে 1 কম হচ্ছে। তাহলে সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, তাহলে সুতরাং প্রথম r সংখ্যক শূন্যস্থান, তাহলে প্রথম r সংখ্যক শূন্যস্থান কতভাবে পূরণ করা যায় দেখেন, n n মাইনাস ওয়ান n মাইনাস টু এরকম গিয়ে সবার লাস্টে কি হবে স্যার, এই যে দেখেন সবার লাস্টে কি হবে স্যার, এই দেখেন এখানে r না, এখানে কত r মাইনাস ওয়ান, দেখেন এখানে 3 না, এখানে কত 2, সবার লাস্ট পদ কত 2 এ শেষ। তাহলে এখানে r হলে সবার লাস্ট পদ কোথায় শেষ হবে স্যার, r মাইনাস ওয়ানে। তার মানে কত এত সংখ্যক উপায়ে পূরণ করা যাবে, অর্থাৎ এটা কত n n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস আর প্লাস কত 1 সংখ্যক উপায়ে পূরণ করা যাবে। তাহলে সবাই আমাকে একটু বলেন স্যার এটা বুঝছেন কিনা বলেন। আর একটা বুঝছেন স্যার, আমি জাস্ট আগের সাথে কম্পেয়ার করছি, সিম্পল কম্প্যারিজন আর কিচ্ছু না। সবাই আমাকে একটু বলেন স্যার বুঝছেন কিনা, সবাই আমাকে একটু বলবেন স্যার বুঝছেন কিনা, এটা আর এর ব্যাপারটা বুঝছেন কিনা স্যার, সবাই আমাকে একটু বলেন, সবাই আমাকে একটু বলেন স্যার বুঝছেন কিনা। জাস্ট কম্প্যারিজনটা কি বুঝছেন স্যার, আর এর ক্ষেত্রে কম্প্যারিজনটা কিভাবে করছি, আর এর ক্ষেত্রে কম্প্যারিজনটা। আচ্ছা আরেকবার বলতেছি, সবাই খেয়াল করেন স্যার, প্রথম সবাই একটু দেখেন প্রথম তিনটা শূন্যস্থান কতভাবে পূরণ করা যাচ্ছিল, n n মাইনাস ওয়ান, এই লাস্টে দেখেন n মাইনাস টু না, এখানে যদি 3 হয় এখানে হচ্ছে কত 2, তাহলে এখানে যদি r হয়, তাহলে n n মাইনাস ওয়ান n মাইনাস টু এটা যেতে যেতে কোথায় গিয়ে শেষ হবে, r মাইনাস ওয়ানে গিয়ে শেষ হবে, r মাইনাস কততে গিয়ে শেষ হবে 1, কারণ এখানে 3 হলে এখানে 2, এখানে 3 হলে এখানে কি 2, তাহলে এখানে r হলে এখানে কত r মাইনাস ওয়ান। এখন বুঝছেন কিনা বলেন স্যার, এখন বলেন বুঝছেন কিনা, এখন বলেন বুঝছেন কিনা, যে 1-2 জন বলছিলেন স্যার বুঝেন নাই, ওরা বলেন স্যার এখন বুঝছেন কিনা বলেন, ওরা এখন বলেন স্যার বুঝছেন কিনা। যারা যারা বলেছেন কে কে বলেছেন, ওকে। তাহলে এখন যদি বুঝেন, এখন একটা বিষয় চিন্তা করেন স্যার, এটা কি, এই দেখেন n সংখ্যক বস্তু দ্বারা, দেখেন n সংখ্যক, এই যে দেখেন সবাই খেয়াল করেন স্যার,
এই যে n সংখ্যক বস্তু, ঠিক আছে স্যার, চারটা, r সংখ্যক কি শূন্যস্থান। সবাই একটু দেখেন, এই যে n সংখ্যক বস্তু থেকে এই যে r সংখ্যক, যে এটা শূন্যস্থান, তাহলে এটা কতভাবে কত সংখ্যক উপায়ে পূরণ করা যাচ্ছে স্যার? এত সংখ্যক না? এই জিনিসটাকে সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, সবাই একটা বিষয় খেয়াল করেন। আমাদের কাছে কি ছিল স্যার? সবাই একটু দেখেন, আমাদের কাছে কি ছিল? n। টোটাল কত ছিল স্যার? n সংখ্যক ছিল। আর আমরা সর্বশেষ কত? r সংখ্যক, ঠিক আছে? r সংখ্যক, r সংখ্যক যদি চিন্তা করি, এই যে n সংখ্যক থেকে r সংখ্যক নিয়ে যত উপায়ে পূরণ করা যাচ্ছে, এটাকেই বলা হয় স্যার npr। এটাকেই কি বলা হয় স্যার? npr। n সংখ্যক থেকে r সংখ্যক দ্বারা যতভাবে কি পূরণ করা যাচ্ছে, এটাকেই কি বলা হয় স্যার? npr বলা হয়। n-2 n-3 ডট ডট n মাইনাস আর প্লাস কত 1, n মাইনাস কত আর প্লাস কত 1। সবাই একটা বিষয় খেয়াল করেন, এটাকে কি বলা হয়? n সংখ্যক থেকে r সংখ্যক দ্বারা যতভাবে পূরণ করা যায়। খেয়াল করবেন, ক্রম বিবেচনা করছি, এ বি বি এ দুইটা ভিন্ন জিনিস, ঠিক আছে? দুইটা যদি সেম হতো তখন এটা সি হতো, পি না হয়ে। তাহলে এখন সবাই একটা বিষয় দেখেন, তখন সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার। তাহলে এই যে আমরা ম্যাথমেটিক্স এটাকে npr বলতেছি, n পারমুটেশন ওভার r বলতেছি। সবাই একটু দেখেন, আচ্ছা দেখেন, n n-1 n-2 n মাইনাস কত 3 n মাইনাস কত r প্লাস 1। আচ্ছা n মাইনাস কত, দেখেন n মাইনাস কত r প্লাস কত 1। সবাই একটা বিষয় একটু খেয়াল করেন স্যার, সবাই একটা বিষয় খেয়াল করেন, এটার পরের সংখ্যাটা কত? এটার পরের পদটা কত? তার থেকে এক কম না? এটা থেকে এক কম কি এর পরের পদ? তাহলে এর পরের পদটা কত? এটা। তাহলে এভাবে গিয়ে কতটুক যাবে? 3 to 1 পর্যন্ত যাবে, নিলাম। ডিভাইডেড বাই, আমাদের এতটুক পর্যন্ত ছিল, আমরা নিচে 3 to 1 এটা নিলাম, ঠিক আছে স্যার? তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, সবাই একটু খেয়াল করবেন। দেখি এখন আপনারা আমাকে একটু বলেন স্যার, আমি কি করলাম স্যার? সবাই একটু দেখেন আমি কি করলাম। এখানে কিছু পদ নিলাম 1 পর্যন্ত, ঠিক সেমগুলো দিয়ে ব্যালেন্স করে দিলাম। কাটাকাটি গেলে আবার আগেরটা চলে আসবে, কাটাকাটি গেলে আবার কি হবে স্যার? আগেরটা চলে আসবে। তো এখন সবাই একটা বিষয় দেখেন, এই যে লব যেটা আছে, লবটা পুরোটা খেয়াল করেন, 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলোর গুণফল। 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলোর কি গুণফল। তাহলে এটাকে কি বলা হয়? সিম্পলি n ফ্যাক্টোরিয়াল বলা হয়। 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলোর গুণফলকে কি বলা হচ্ছে? n ফ্যাক্টোরিয়াল বলা হচ্ছে। নিচে দেখেন 1 থেকে শুরু করে n মাইনাস r পর্যন্ত সবগুলোর গুণফল, 1 থেকে শুরু করে n মাইনাস r পর্যন্ত সবগুলোর গুণফল। তাহলে আমরা কি পেলাম স্যার? npr এর সূত্রটা পেয়ে গেলাম। npr সমান হচ্ছে কত? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত? n মাইনাস কত? r ফ্যাক্টোরিয়াল। সবাই বলেন বুঝছেন কিনা? এই চ্যাপ্টারের সাথে কানেকশন কি এটা একটু পরে বুঝতে পারবেন। সবাই আমাকে একটু বলেন বুঝছেন কিনা? সবাই আমাকে একটু বলেন স্যার বুঝছেন কিনা? সবাই আমাকে বলেন এটা বুঝছেন স্যার? এই দুইটা লাইন বুঝছেন সবাই? সবাইকে এই দুইটা লাইন বুঝছেন? ওকে, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারেন, সবাই এখন দেখেন, সবাই এখন দেখেন, আমরা কি জানি? npr সমান ncr ইন্টু r ফ্যাক্টোরিয়াল। ওকে, কারণ কি? তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল সমান কত? ncr ইন্টু r ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিন্স ncr সমান কত? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস কত? r ফ্যাক্টোরিয়াল। ওকে, তো ncr সমান কত? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস কত? r ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে কি, আচ্ছা আরেকবার বলতেছি দেখেন, npr সমান কি, এটা লিখলাম স্যার। এরপর আমরা কি করলাম স্যার? দেখেন এতটুকু পর্যন্ত লেখার পরে n মাইনাস r n মাইনাস r মাইনাস 1 এভাবে করে 1 পর্যন্ত নিলাম।
ঠিক এখানে যেগুলো নিছি ওগুলো নিচে দিয়ে দিছি ব্যালেন্স করার জন্য। তাহলে উপরে যেটা দেখতেছি 1 থেকে কত n পর্যন্ত, তার মানে এটা হচ্ছে কত n ফ্যাক্টোরিয়াল। আর এটা হচ্ছে যে কি 1 থেকে n মাইনাস r পর্যন্ত, তাহলে এটা হচ্ছে কত n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কত n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে স্যার, তাহলে আশা করি এখন বুঝছেন যারা আরেকবার বলেছেন তারা। আচ্ছা এখন একটা বিষয় চিন্তা করেন স্যার, NCR সমান কত স্যার? NCR সমান কত স্যার? NCR সমান n ফ্যাক্টোরিয়াল বাই কত? এই যে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো আমি NCR এর সূত্রটাও এনে দেখালাম কেমন আসছে। তো এটা বাদ দেন, এখন আসলে আমরা আমাদের পড়ার মেইন কনসেপ্টটাতে যাই। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারতেছি সবাই একটু দেখেন স্যার, NPR সমান, দেখেন NPR সমান এই যে NPR সমান NCR ইন্টু কত r ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস NCR সমান কত NPR ডিভাইডেড বাই কত r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন দেখি আপনারা আমাকে একটু বলেন তো স্যার, NPR সমান কত? NPR সমান কত? এটা না, NPR সমান কত এটা? তাহলে NPR এর জায়গায় যদি আমি এটা বসাই, n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস r প্লাস কত 1 ডিভাইডেড বাই কত r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কার মান? NCR এর মান। তাহলে এটা কার মান? NCR এর মান। তাহলে এটা কার মান স্যার? NCR এর মান। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, কি বলছি? NCR সমান তাহলে কত স্যার? এই যে NCR সমান কত? n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই কত r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কার মান? NCR এর মান। তাহলে সবাই একটা বিষয় চিন্তা করেন স্যার, NCR কে আমরা n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। সবাই আমাকে একটু বলেন দুইভাবে মনে থাকবে স্যার? সবাই আমাকে বলেন দুইভাবে এই জিনিসটা মনে থাকবে? দুইভাবে যে বিষয়টা হচ্ছে এটা মনে থাকবে? ইপা বলেছেন স্যার NPR সমান NCR ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এটা বুঝেন নাই। NCR ইন্টু r ফ্যাক্টোরিয়াল যে বুঝেন নাই, একটা জিনিস চিন্তা করেন ইপা, যে আমি যদি সবাই একটা বিষয় চিন্তা, ইপা একটা জিনিস চিন্তা করেন, আমি একটু আগে কি 12 উপায়ে দেখাইছিলাম না? 12 উপায়ে। তাহলে 12 উপায়ে যদি দেখাই, 12 উপায়ে যদি দেখাই তাহলে সেক্ষেত্রে কি ছিল? AB BA। ওকে, AB আর BA এই দুইটা কি? এই দুইটা বিন্যাসের ক্ষেত্রে, এই দুইটা বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে আলাদা, বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে যে কি আলাদা জিনিস। ওকে, বাট সমাবেশের ক্ষেত্রে হচ্ছে যে কি, সমাবেশের ক্ষেত্রে হচ্ছে যে কি এই দুইটা সেম। তাহলে সমাবেশের ক্ষেত্রে কি এটা কমে যায়? ঠিক আছে, সমাবেশের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? এটা কমে যাবে, এটা অর্ধেক হয়ে যাবে। যেমন একটা বিষয় চিন্তা করেন, যেটা বলতেছি সেটা হচ্ছে যে কি, সবাই একটা জিনিস চিন্তা করেন, যেহেতু এই লাইনটা অনেকে বুঝেন না, NPR সমান NCR ইন্টু r ফ্যাক্টোরিয়ালটা যেহেতু বুঝেন নাই, এটা একটু দেখেন, এটা একদম সহজ একটা জিনিস। ধরেন ধরেন আমি যদি বলি স, ওকে, তাহলে এখন এই যে স যেটা আছে এটাকে আমি কতভাবে নিতে পারতেছি, অথবা এটা থেকেও বাদ দেন, এটা থেকে আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে বুঝাই জিনিসটা। যেমন ধরেন একটু আগে আমি যেটা 12টা উপায়ে দেখলাম, AB AC AD BA BC BD CA CB CD DA DB DC। তাহলে এখন একটা জিনিস দেখেন তো স্যার, AB আর BA, AB আর BA কি? যদি আমি AB আর BA আমি যদি ক্রমটা বিবেচনা না করি, ক্রমটা যদি বিবেচনা না করি, ঠিক আছে স্যার, আমি যদি কি না করি স্যার, ক্রমটা বিবেচনা না করি, তাহলে কিন্তু এই দুইটা সেম জিনিস। ক্রম যদি বিবেচনা না করি তাহলে এই দুইটা হচ্ছে যে কি সেম জিনিস। কারণ জিনিসটা চিন্তা করেন, আমি যদি AB আর BA সেম, তখন ক্রম যদি বিবেচনা না করি, মানে রিঅ্যারেঞ্জমেন্ট যদি কাউন্ট নাই করি, তাহলে AB আর BA সেম জিনিস, AC আর CA সেম জিনিস, AD আর DA সেম জিনিস। তখন ক্রম যদি চিন্তা না করি, কে আগে কে পরে এটা আমার দরকার নাই, তাহলে কি AD বলা DA বলা তো সেম কথা, CA বলা AC বলা তো সেম কথা, BC বলা CB বলা তো কি সেম কথা, BD বলা DB বলা কি সেম কথা, CD বলা DC বলা সেম কথা। তাহলে তখন 12টার জায়গায় কয়টা হয়ে যাবে? 6টা হয়ে যাবে। তখন 12টার জায়গায় কি হয়ে যাবে? 6টা হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে যদি আপনি ক্রম বিবেচনা করেন তখন কি ওটা বিন্যাস, ক্রম যদি বিবেচনা না করেন তখন যে কমে যাচ্ছে এটা হচ্ছে যে কি সমাবেশ। তার মানে হচ্ছে যে কি এই যে দেখেন, তার মানে হচ্ছে যে ব্যাপারটা খেয়াল করেন, সমাবেশ সংখ্যা কিভাবে পাই? বিন্যাস সংখ্যাকে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, এই যে ভাগ করতে হবে, দেখছেন?
সমাবেশ সংখ্যা কিভাবে পাবো? বিন্যাস সংখ্যাকে কি করতে হবে? ভাগ করে তারপর কমাই ফেললে এরপরে কি আমরা সমাবেশটা পাবো। ঠিক আছে, তাহলে ক্রম যেহেতু চিন্তা করতেছি না তখন সংখ্যাটা কমে যাচ্ছে, সেজন্য আমার কি নিচে ভাগ হয়ে এটা কি কমে যায়। ওকে, এটা কমে যায়। তো এখন একটা জিনিস সবাই একটু চিন্তা করেন, অথবা কেউ যদি এখনো যদি না বুঝেন তাহলে ধরেন সবাই একটা বিষয় চিন্তা করেন, ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। ওকে, এই তিনটা দেশ দিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ করব। তাহলে তিনটা দেশ দিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ করলে কি কি হতে পারে স্যার? বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলতে পারে, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলতে পারে, আবার বাংলাদেশ সরি এই পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলতে পারে। তাহলে বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলতে পারে, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলতে পারে, পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলতে পারে। তাহলে কত উপায়ে খেলতে পারে? 3টা উপায়। কয়টা উপায়? 3টা উপায়। ঠিক আছে স্যার, কয়টা? 3টা। কিন্তু আমি যদি বলি ক্রম বিবেচনা করতে হবে, তাহলে কি বাংলাদেশ পাকিস্তান এটা একটা, আবার পাকিস্তান বাংলাদেশ এটা আরেকটা। কিন্তু ক্রম বিবেচনা না করলে কি বাংলাদেশ আগে নাকি পাকিস্তান আগে দেখার দরকার নেই। ঠিক আছে, বাংলাদেশ আগে নাকি পাকিস্তান আগে এটা দেখার দরকার নেই। ওকে, তাহলে তখন সেক্ষেত্রে কি হচ্ছে স্যার? তখন সেক্ষেত্রে হচ্ছে যে কি আমাদের এটা কি দুইটা, আবার বাংলাদেশ ইন্ডিয়া, ইন্ডিয়া বাংলাদেশ এটা দুইটা, আবার এই ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া, ইন্ডিয়া পাকিস্তান, এই তখন হচ্ছে যে কি 6টা হয়ে যাচ্ছে। তখন টোটাল কয়টা হয়ে যাচ্ছে? 6টা। তখন টোটাল কয়টা হয়ে যাচ্ছে? 6টা। তাহলে এখন ব্যাপারটা খেয়াল করেন, এটা হচ্ছে যে কি ক্রম বিবেচনা করলে এটা হচ্ছে যে কি বিন্যাস, এটা হচ্ছে যে কি বিন্যাস, আর ক্রম বিবেচনা না করলে এটা হচ্ছে যে কি সমাবেশ। দ্যাট মিন্স আমি যদি বলি 3C2 কত? 3C2 তার মানে হচ্ছে যে কত? 3। আর আমি যদি বলি 3P2 তার মানে হচ্ছে যে কত? 6। তো এখন জিনিসটা চিন্তা করেন, এই যে 6কে কত 2 দিয়ে ভাগ করলে কত? 3 পাচ্ছি, তার মানে 3P2 এটাকে যদি আমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি? 3C2 পাচ্ছি। দেখেন 6কে 2 দিয়ে ভাগ করলে কত? 3। তাহলে 3P2কে যদি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি তাহলে কত? 3C2। দ্যাট মিন্স আমি কত বলতে পারি? NPRকে যদি আমি R ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি তাহলে NCR পাচ্ছি। ইপা বলেন এখন বুঝছেন কিনা? এখন বলেন বুঝছেন কিনা বলেন, আমাকে একটু বলেন এখন বুঝছেন কিনা বলেন। NCR হচ্ছে সমাবেশ, NPR হচ্ছে বিন্যাস। NPR বিন্যাস, NCR না, NPR বিন্যাস। এখন দেখি বলেন বুঝছেন কিনা। এটাই মেইন কনসেপ্ট, বিন্যাস সমাবেশের মেইন কনসেপ্ট এটাই। অর্থাৎ হচ্ছে দেখেন 3P2 3টা থেকে 2টা, 3টা থেকে 2টা। দেখেন এখানে 3টা ছিল না, প্রতিটা ম্যাচের জন্য কয়টা দল দরকার? 2টাই তো দল দরকার। 3টা থেকে 2টা, প্রতিটা ম্যাচের জন্য কয়টা? 2টা দল দরকার। তাহলে 3P2 কত? 6টা উপায়, 6। আর ক্রম বিবেচনা না করলে প্রতিটার জন্য কয়টা? এই যে দেখেন 3C2 কত? 3। তাহলে এখন সবাই যেটা বলছি NPR ডিভাইডেড বাই R ফ্যাক্টোরিয়াল সমান NCR। আচ্ছা তাহলে এখন সবাই আমাকে একটু আসেন, এই কনসেপ্টটা বাদ দেন, এখানে আসেন। স্যার NCRকে যে দুইভাবে প্রকাশ করা যায় এটা মনে থাকবে কিনা বলেন সবার? NCRকে যে দুইভাবে প্রকাশ করা যায় এটা সবার মনে থাকবে? আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। ওকে, সবার কি এটা মনে থাকবে নাকি বলেন স্যার? আমার ত্রিদেশীয় সিরিজ দিয়ে একদম ভালো মতো বুঝছি স্যার। ওকে গুড, আমি বুঝলে হলো। তাহলে এখন সবাই একটু বলেন স্যার, NCR যে দুইভাবে প্রকাশ করা যায় এটা কি মনে থাকবে স্যার সবার? NCRকে যে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, এখন জিনিসটা হচ্ছে ধরেন আমরা অসীম দ্বিপদী ধারায় এটা কেন করতেছি সবাই একটু মনে রাখেন। NCR এর ফ্যাক্টোরিয়াল জনিত যে সূত্রটা আছে, ফ্যাক্টোরিয়াল দিয়ে যে সূত্রটা আছে, এটা আমরা কখন ওই স্বাভাবিক সংখ্যার মধ্যে যখন থাকবে তখন ইউজ করব। 1 + x হোল টু দি পাওয়ার কত? n। এটা যখন স্বাভাবিক সংখ্যা থাকবে তখন কি NCR এর সূত্র ইউজ করবো এটা, অর্থাৎ NCR লিখে এটা লিখে ইউজ করতে পারবো। বাট কথা হচ্ছে যে NCR লিখতে পারবো কখন? যখন এটা কি স্বাভাবিক সংখ্যার অধীনে থাকবে। বাট যদি স্বাভাবিক সংখ্যার অধীনে না থাকে তখন এগুলা কিচ্ছু লিখবো না, তখন এটা লিখবো। তখন কোনটা লিখবো স্যার? এটা। স্যার
সবাই আমাকে একটু বলেন স্যার, এটা আমরা কখন লিখবো স্যার? আমরা কোনো ধরনের এনসিআর ইউজ করব না, এই অধ্যায়ের সূত্রে এনসিআর ইউজ করা যাবে না, এটা শুরুতেই বলে দিছি। তো এনসিআর ইউজ করা না গেলে r+1তম যেটা সাধারণ পদের একটা কনসেপ্ট ছিল, তো ওইটার ক্ষেত্রে আমরা কি করতাম? r+1তম পদের ক্ষেত্রে কি এনসিআর হতো, এনসিআর (a⁻n−r(x⁻r) হতো। তো এনসিআর তো ইউজ করতে পারতেছি না, তো কি ইউজ করবো সেখানে? এটা ইউজ করব, বক্সের জিনিসটা। সবাই বলেন আমাকে, মনে থাকবে স্যার এটা? সবাই আমাকে বলেন, এটা কি মনে থাকবে স্যার? আমি কি ইউজ করতে বলছি এই চ্যাপ্টারে? এনসিআর ইউজ করবেন না, কোনো ধরনের এগুলো ইউজ করার দরকার নেই, এটা ইউজ করবেন, মনে থাকবে? এটা ইউজ করবেন সবাই, ঠিক আছে স্যার? কারণ এনসিআর যেই মাত্র বলবেন, স্যার বলবে যে কিরে এন তো এখানে ঋণাত্মক সংখ্যা বা ভগ্নাংশ, আপনি এনসিআর কোত্থেকে পাইলেন এখানে? তাহলে আমরা কোনটা ইউজ করব স্যার? এটা ইউজ করব, শুধু এটা। সাধারণ পদের ক্ষেত্রে কোনটা ইউজ করব স্যার? এটা ইউজ করব। সবার মনে থাকবে স্যার? সবার মনে থাকবে? আমাকে একটু বলেন, সবার কি মনে থাকবে? আচ্ছা, তাহলে সবার যদি মনে থাকে, আচ্ছা তাহলে সবাই একটু দেখেন স্যার। দ্যাট মিনস আমরা 1+x⁴n এটা সমান 1+nx প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x² প্লাস n ইন্টু n-1 n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল x³ প্লাস ডট n ইন্টু n-1 n-2 n-r প্লাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল x⁴r প্লাস এই। অর্থাৎ মনে রাখবেন, এটাই হচ্ছে যে কি আমাদের এই অধ্যায়ের দ্বিপদীর মেইন সূত্রটা, ঠিক আছে স্যার? এই অধ্যায়ের দ্বিপদীর মেইন সূত্রটা 1+nx, এভাবে গিয়ে এই সাধারণ পদটা দেখেন, সাধারণ পদ হচ্ছে যে এই ফরম্যাটে যাবে, অর্থাৎ যেই পদে x⁴r থাকবে, যেই পদে কি থাকবে স্যার? x⁴ কত থাকবে? r থাকবে। যেই পদে আমাদের কি থাকবে স্যার? x⁴ কত? r থাকবে। তার মানে এটা তখন কি অসীম পর্যন্ত চলে যাবে, এটা তখন কতটুক চলে যাবে স্যার? অসীম পর্যন্ত চলে যাবে। সবাই লিখে নিয়েছেন স্যার সূত্রটা? সবার মনে থাকবে স্যার? পুরো বিস্তৃতিটা মনে থাকবে? তাহলে কোনো ধরনের এনসিআর জাতীয় রাশি ইউজ করবেন না স্যার, জাস্ট মানগুলো ইউজ করবেন। এনসিআর যাতে ভুলও কোথাও ইউজ না করেন এখানে, এটা আমি আজকে বলে দিলাম স্যার, এটা মনে রাখবেন সবাই। সবার মনে থাকবে স্যার? সবাই আমাকে একটু বলেন। আজকের ক্লাসের টপিকসগুলো স্যার সবাই একটু ভালো মতো পড়বেন, আমি বারবার বলতেছি। যেমন ধরেন আমরা যদি একটা অঙ্ক বলি, সাপোজ 1 - 3x ইনভার্স 1কে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। 1 - 3x ইনভার্স 1কে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো, তার মানে হচ্ছে যে কত? 1 - 3x ইনভার্স 1। দ্যাট মিনস এই যে এটার সাথে দেখেন, এটার সাথে, তাহলে এটা কত হবে স্যার? প্রথম পদ হচ্ছে কত? 1 প্লাস nx, n এর মান কত? -1, x এর মান কত? -3x প্লাস n ইন্টু n-1, তাহলে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x²। এরপর হচ্ছে কত? চতুর্থ পদ পর্যন্ত, তাহলে চতুর্থ পদ মানে হচ্ছে কত? 1 2 3 4, তাহলে n-1 n- কত? 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল x³। তাহলে এটা কীভাবে চলতে থাকবে? অসীম পর্যন্ত যাবে, যেহেতু এটা কি -1 থেকে -1 আছে। তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে কত? 1 প্লাস কত? 3x, এরপর হচ্ছে কত? 2, এখানে কত? -1 -2, -1 -2 9x² প্লাস -1 -2 -3 6 -27x³। তাহলে এখন এখান থেকে 1 প্লাস কত? 3x, এটা এগুলো ক্যান্সেল হয়ে যাবে, প্লাস কত? 9x² প্লাস মাইনাস 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 মাইনাস, চারটা মাইনাস, এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, 1 2 3 4, চারটা মাইনাস দিয়ে তাহলে কত? 27x³। এই যে জিনিসটা হচ্ছে একদম সিম্পল, আমি জাস্ট একটা নর্মালি বিস্তৃতি করে দেখালাম।
আমি জাস্ট কী করলাম স্যার, একটা বিস্তৃতি করে দেখালাম। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই জাস্ট আমরা হচ্ছে যে কি অঙ্কগুলো কীভাবে শুরু করব, আমরা হচ্ছে অঙ্কগুলো কীভাবে শুরু করব আমরা জাস্ট ওটা একটু দেখলাম। ওকে স্যার? তাহলে এখন সবাই জাস্ট আমরা দ্বিপদীর ধারাটা, আমরা যে এই অধ্যায়ের যে ধারাটা শিখলাম সবাই ধারাটা একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, যেটা বলতেছি এর পরবর্তীতে ধরেন, আচ্ছা এর পরবর্তীতে যদি আমি বলি সাপোজ এরপরের প্রশ্নটা যদি আমরা বলি, যেমন ধরেন 4 প্লাস কত 3x হোল টু দি পাওয়ার কত হাফ, 4 প্লাস 3x হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মাইনাস এক্স বাই টু, 1 মাইনাস এক্স বাই টু হোল ইনভার্স কত 2, এতকে এক্স স্কোয়ার সম্বলিত পথ পর্যন্ত বিস্তৃত করো। তার মানে হচ্ছে যে 4 প্লাস 3x হোল টু দি পাওয়ার কত হাফ মাইনাস 1 মাইনাস এক্স বাই টু ইনভার্স কত 2। তাহলে এটা সমান, আমরা একটা বিষয় কি জানি স্যার, আমরা একটা বিষয় কি জানি, সবাই আমাকে বলেন। প্রথমে কত 1 থাকতে হবে, প্রথমে কি থাকতে হবে 1 থাকতে হবে 1। তাহলে 4 যদি কমন নিই তাহলে কত 1 প্লাস 3x বাই কত 4 হোল টু দি পাওয়ার কত হাফ মাইনাস 1 মাইনাস এক্স বাই টু হোল ইনভার্স কত 2। দ্যাট মিন্স 4 টু দি পাওয়ার কত হাফ, তাহলে হাফ মানে কত রুট করতেছি, তার মানে কত 2 হয়ে যাবে। 1 প্লাস 3x বাই কত 4 হোল টু দি পাওয়ার কত হাফ 1 মাইনাস এক্স বাই টু হোল ইনভার্স 2। তাহলে এই অধ্যায়ে সবার কি মনে রাখতে হবে স্যার, প্রথম পদ 1 থাকতে হবে, প্রথম পদ কি থাকতে হবে 1 থাকতে হবে, মনে থাকবে স্যার সবার? তাহলে 2 ইন্টু এটার বিস্তৃতি করি স্যার, এখন আমরা আমাদের কতটুকু দরকার এক্স স্কোয়ার পর্যন্ত, তাহলে এটার বিস্তৃতিটা করি আমরা 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার মানে কত 9x স্কোয়ার বাই 16, আর দরকার নাই। এরপর হচ্ছে কত মাইনাস, এটাকে করি এখন 1 মাইনাস 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, আর দরকার নেই। তাহলে এরপর এখান থেকে আমরা করব, তাহলে 2 দিয়ে যদি গুণ করে দিই, 2 দিয়ে গুণ করলে কত হবে স্যার, 2 দিয়ে যদি গুণ করে দিই 2 প্লাস কত 2 প্লাস এটা ক্যান্সেল হলে কত 3x বাই কত 4 প্লাস কত, এই 2 দিয়ে যদি এটা গুণ করি এই 2 ফ্যাক্টোরিয়াল চলে যাবে, তাহলে হাফ ইন্টু কত হাফ মাইনাস 1, তাহলে হাফ মাইনাস 1 কত মাইনাস হাফ, দ্যাট মিন্স কত হাফ মাইনাস হাফ ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল চলে গেছে, এটা হচ্ছে কত 16 ইন্টু কত 9x স্কোয়ার, এরপর মাইনাস এটা কত হচ্ছে 1 প্লাস কত এটার এটা ক্যান্সেল হলে x, তারপর হচ্ছে যে কত মাইনাস 2 মাইনাস 3, তাহলে মাইনাস 2 মাইনাস 3 এ কত হয় 6, মাইনাস 2 মাইনাস 3 এ কত 6 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার বাই কত 4, দ্যাট মিন্স আলটিমেটলি কত 2 প্লাস 3x বাই কত 4 মাইনাস এটা কত 9 বাই 64 এক্স স্কোয়ার, তারপর হচ্ছে যে প্লাস 1 প্লাস এক্স প্লাস 3x বাই কত 3x স্কোয়ার বাই 4, অর্থাৎ 2 থেকে কত 1 গেলে কত 1, 2 থেকে 1 গেলে কত 1, ঠিক আছে স্যার? 2 থেকে 1 গেলে কত 1, তাহলে 2 থেকে 1 গেলে 1 আসতেছে 3x বাই 4 মাইনাস এক্স, এই যে প্লাস 3x বাই 4 এই মাইনাস এক্স, ক্যালকুলেশন আপনারা আলাদা ভেঙে ভেঙে করেন সমস্যা নেই। দ্যাট মিন্স কত মাইনাস কত এক্স বাই 4, তারপর হচ্ছে যে কত মাইনাস এখানে কত 9 বাই 64 3 বাই 4, দ্যাট মিন্স হচ্ছে যে কত 16 348 57 57 বাই কত 64 এক্স স্কোয়ার, এই তাহলে এটা হচ্ছে যে কি আমাদের আনসার।
তাহলে সবাই অঙ্কটা একটু ঠিকমতো করবেন, ঠিক আছে স্যার? সবাই একটু অঙ্কটা ঠিকমতো করবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে কি আমাদের আনসার। সবাই একটু অঙ্কটা ঠিকমতো করবেন স্যার, ঠিক আছে? ক্যালকুলেশনটা যাতে ভুল না হয়, মেইন প্রসেসটা আমি দেখাই দিচ্ছি, ক্যালকুলেশনটা যাতে ভুল না হয়। তাহলে আজকের ক্লাসে অঙ্কগুলো কিভাবে শুরু করতে হবে, ধারা বা দ্বিপদী বিস্তৃতি কীভাবে করতে হবে আমরা সেটা শিখলাম। আর আজকের ক্লাসের মেইন জিনিস হচ্ছে স্যার কনসেপ্টগুলো সবাই একটু মনে রাখতে হবে। আমি কনসেপ্টগুলো যেভাবে পড়িয়েছি স্যার সবার একটু মনে রাখতে হবে, ঠিক আছে স্যার? আমি কি বললাম, সবার কনসেপ্টগুলো যেভাবে পড়িয়েছি সেভাবে একটু মনে রাখতে হবে। তাহলে স্যার আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আজকের ক্লাসে আমি শুরু থেকে যে কনসেপ্টগুলো পড়িয়েছি ওই কনসেপ্টগুলো ভালো মতো খাতায় নোট ডাউন করে রাখবেন। কোনো জায়গায় যদি সমস্যা হয় ভিডিওটা থাকবে, ওই জায়গায় ভিডিওটা দেখে নেবেন, আবার ঠিকভাবে লিখে নেবেন ওইটা নোটগুলো, ঠিক আছে স্যার? আর নেক্সট দিন আমরা অঙ্ক শুরু করব, আরও অঙ্ক এরপর থেকে করতে থাকবো। আজকে 2টা করালাম, এরপর থেকে আমরা করতে থাকবো, ঠিক আছে স্যার? তাহলে সবাই আজকের ক্লাসের টপিকসগুলো একটু ভালো মতো মনে রাখবেন স্যার। সবাই সুস্থ থাকবেন, সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে স্যার?